আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। তোমরা যারা এইচএসসি 2021 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমরা যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোর্স চালু করেছি, সেই কোর্সের 23তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের তোমরা যারা 22টা ক্লাস দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট আছে, তোমাদের যে ভিডিওটা প্রয়োজন দেখে নিতে পারো। আর 23তম ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে চলো একটু দেখে নেওয়া যাক। লেকচার টপিক হচ্ছে নবম অধ্যায় থেকে আর্থিক বিবরণী। অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বিবরণী। সেই আর্থিক বিবরণী অধ্যায়ের কিছু বিষয় আছে। টপিক পাঠের বিষয়বস্তু হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী। কীভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, কী কী আইটেম লাগে, কী কী শিখতে হয়, এই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হবে। কারণ তুমি যখন আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক করবা, তখন তোমাকে বেসিক কিছু টার্মগুলান মনে রাখতে হবে, কোনটা সম্পদ কোনটা দায়, কীভাবে সম্পদটা অন্তর্ভুক্ত হচ্ছে, কীভাবে সমন্বয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, ইত্যাদি বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আর পরবর্তী যে 24তম ক্লাসে তোমরা কী পাবা, এক ধাপ বিশিষ্ট আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক সমাধান। কারণ এই ভিডিও 24তম ক্লাস থেকে শুরু হবে, আমাদের আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক সমাধান করব। ম্যাক্সিমাম তোমরা 4 থেকে 5টা অঙ্ক আমি সমাধান করে দিব প্রত্যেকটা ভিডিওতেই আলাদা আলাদা করে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ওকে? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর্থিক অবস্থার বিবরণী ও প্রস্তুত প্রণালী। তো আর্থিক অবস্থার বিবরণী প্রণয়নের গুরুত্বপূর্ণ ধাপ হলো আর্থিক অবস্থা বিবরণী। কোনো নির্দিষ্ট তারিখে ব্যবসার আর্থিক অবস্থা তথা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বেও যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে 3টা জিনিস লাগে, কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 3টা জিনিস মিলে যে বিবরণী তৈরি করা হয় তাকে কি বলে? আর্থিক অবস্থার বিবরণী বলে। এক বছরের প্রত্যক্ষ আয় ব্যয়সমূহ এবং পরোক্ষ আয় ব্যয়সমূহ দ্বারা বিশদ আয় বিবরণী তৈরি করে মোট লাভ ও নিট লাভ জানা যায়। অন্যদিকে হিসাবকাল শেষে একটি নির্দিষ্ট তারিখে সকল সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব জাতীয় হিসাবসমূহ দ্বারা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। আর্থিক অবস্থার বিবরণী দ্বারা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ করা হয়। এটি একটা হিসাব সমীকরণের মাধ্যমে গাণিতিক প্রকাশ, যে সম্পদ ইকুয়াল দায় প্লাস স্বত্বাধিকার, তাহলে এ ইকুয়াল এল প্লাস ও ই, তাই না? আর আর্থিক অবস্থার বিবরণী নতুন কোনো উদ্বৃত্ত সৃষ্টি না করে উভয় দিকে যোগবলের সমতা সৃষ্টি করে। তার মানে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান হতে হবে। আচ্ছা, তারপর এখন দেখো আর্থিক অবস্থার বিবরণীর বৈশিষ্ট্য কী। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ম্যাক্সিমাম 5টা বৈশিষ্ট্য আছে। তো একটা নম্বরটা দেখো কি, আর্থিক অবস্থার বিবরণী হলো প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের তালিকা। কারণ তোমাদের এখান থেকে নৈবেদিক আসার মতন কিছু টার্ম থাকতে পারে এখানে। তো আর্থিক অবস্থার বিবরণী দ্বারা নির্দিষ্ট সময়ের একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র প্রকাশ করে। তারপর ইত্যাদি আইটেম দেখো 3 নম্বরে কী আছে, আর্থিক অবস্থার বিবরণীতে উপরিভাগে সম্পদ এবং নিম্নভাগে কি দায় মালিকানা দেখানো হয়। মূলধন জাতীয় আয় ও ব্যয় সম্পত্তির দায় সংক্রান্ত অথবা ব্যক্তিবাচক হিসাব দ্বারা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের সমষ্টি সমান হয়ে থাকে, যেটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হয়। এখন দেখব আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য, কী কী উদ্দেশ্য আছে। যেরকম আর্থিক অবস্থার চিত্র তুলে ধরা আর্থিক অবস্থার বিবরণীর অন্যতম উদ্দেশ্য। প্রতিষ্ঠানের সম্পদসমূহের প্রকৃত সঠিক মূল্যায়ন করা আর্থিক অবস্থার বিবরণীর অপর উদ্দেশ্য। তারপরে ব্যবসার বকেয়া পাওনা ও দেনা, অগ্রিম আয় ব্যয় সম্পর্কে অবগত করা আর্থিক অবস্থা বিবরণের উদ্দেশ্য। কারণ তুমি যখন আর্থিক অবস্থা বিবরণ তৈরি করবে তখন কি থাকবে, ব্যবসার বকেয়া পাওনা, দেনা, অগ্রিম আয় ব্যয় থাকতে পারে, মানে কি সমন্বয় থাকে। সেই সমন্বয়গুলো যোগফল করে বিয়োগফল করে আর্থিক অবস্থা বিবরণীতে এন্ট্রি দিতে হয়। তারপরে কি দেখো, আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে কারবারে কার্যকরী মূলধন সম্পর্কে অবগত হওয়া যায়। এখন দেখব আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী, কীভাবে প্রস্তুত করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। তো মূলধন সম্পত্তি দায় হিসাবে দ্বারা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। নির্দিষ্ট আইটেমের সাথে সংশ্লিষ্ট বিষয় যোগ বিয়োগ করে উদ্বৃত্ত দেখানো হয়। যেমন মূলধনের সাথে নিট লাভ যোগ করতে হয় এবং নিট ক্ষতি বিয়োগ করে দেখাতে হয়। মূলধনের সুদ মূলধনের সাথে যোগ আর উত্তোলন মূলধন থেকে বিয়োগ করে দেখাতে হয়, ইত্যাদি আইটেম। এগুলো কিছু ছোটো ছোটো টার্ম থাকে। নির্দিষ্ট সম্পত্তি হতে অবচয় বিয়োগ করে দেখানো হয়। আর্থিক বিবরণের উপরে সম্পত্তিসমূহ এবং আর্থিক অবস্থার বিবরণের নিচের দিকে দায়সমূহ, মানে উপরে সম্পদ নিচে দায় দেখানো হয়। এবার আসো যে কি কি দায় বা কীভাবে লিপিবদ্ধ করতে হয়, সম্পদ কীভাবে লিপিবদ্ধ করতে হবে, দায় কীভাবে লিপিবদ্ধ করতে হবে, তারপর মালিকানা সত্ত্ব কীভাবে লিপিবদ্ধ করতে, কারণ তোমাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাই
লিপিবদ্ধ করতে হবে। তো প্রথমে সম্পদ, তারপরে দায়, তারপরে লাস্টে আছে মালিকানা সত্ত্ব। তো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায় সমূহ সাজানোর নীতি, এটার আবার কিছু নীতি আছে। তো আর্থিক অবস্থার বিবরণী 2 স্তরে লিপিবদ্ধ করা হয়। প্রথম স্তর সম্পদ, দ্বিতীয় স্তরে দায় সমূহ লিপিবদ্ধ করা হয়। দায়ের সাথে আবার কী থাকে, মালিকানা সত্ত্বটা অন্তর্ভুক্ত থাকে। তারপরে কি দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে এটা দুভাগে হবে, হয়ে গেছে। ওকে, দুভাবে প্রস্তুত করা যায়। অশ্রেণী বিন্যস্ত আর একটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত। অশ্রেণী মানে বিশৃঙ্খলভাবে কোনো সম্পদ, যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, এগুলো কিন্তু লিখতে হয় না অশ্রেণী বিন্যস্ততে। যদি প্রশ্ন থাকে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো অশ্রেণী বিন্যস্তভাবে, তাহলে তোমাকে সম্পদ আলাদাভাবে দেখাইতে হবে না, কোনটা কোন সম্পদ, চলতি, দায়, স্থায়ী, এরকমভাবে দেখাইতে হবে না। জাস্ট সম্পদগুলান উপরে, দায়গুলো নিচে দিলেই হয়ে যাবে। আর শ্রেণী বিন্যস্ত ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রত্যেকটা সম্পদ আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ লিখতে হয়। যদি চলিত বা তারল্য সম্পদ যদি থাকে ওটাকে আলাদা লিখতে হবে, স্থায়ী সম্পদ থাকলে আলাদা লিখতে হবে, যদি বিনিয়োগ থেকে সেটাও আলাদা করে লিখতে হবে, দায়, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এরকম থাকে। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ লিখতে হয় শ্রেণী বিন্যস্ত ক্ষেত্রে। ওকে, তো এখন দেখবো আমাদের ছকটা কীভাবে আছে। তো এটা হচ্ছে গিয়ে কি, শ্রেণী বিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণীর এটা। তো প্রতিষ্ঠানের নাম অবশ্যই তোমাকে দিতে হবে, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, সাল, তারিখ, এগুলো দিতে হবে, না হলে মার্ক কাটতে পারে স্যার। বিবরণ, টাকার পরিমাণ তুমি এখানে 2টা দিতে পারো, 2টা দিলে আমার মনে হয় বেটার হবে তোমার ক্ষেত্রে। কারণ সম্পদগুলো এপাশে একটা যদি ঘর তুমি যদি টানো এভাবে, তাহলে এখানে টাকার পরিমাণ সম্পদগুলো লিখে দিলা, যে টোটাল যোগ করে এপাশে এই কলমে মূল টাকার পরিমাণটা এখানে লিখে দিলা, তাহলে হিসাব ক্লোজ করে দিলা। দেওয়ার পরে যেহেতু এখানে হিসাব ক্লোজ হয়ে যাচ্ছে এখান থেকে টাকার পরিমাণ, তাহলে নিচে তো আর একটা ঘর নামতেছে, তখন কী করবা, এই দায়সমূহের টোটাল টাকাটা এপাশে কলাম টেনে এপাশে নিয়ে গেলা, দিয়ে টোটাল স্কিপ করে সম্পদ আদায় মিলে গেল। এভাবে তুমি করতে পারো। আর তুমি যদি না চাও তাহলে একটা ঘরেই সম্পূর্ণ করতে পারবা, সেটা তোমার উপর নির্ভর করবে তুমি কিভাবে করবা। ঠিক আছে, তো সম্পদ সম্বন্ধে সুনাম আছে, আর প্রাপ্য বিদেহ, চলতি, স্থায়ী, সবগুলো একসাথে দেওয়া আছে। এটা হচ্ছে অশ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে। আর দায়সমূহের ক্ষেত্রে দেখো, এই যে দীর্ঘমেয়াদী দায় আছে, তারপরে চলতি দায় আছে, সবগুলো একসাথে যোগ করা আছে। এটা হচ্ছে অশ্রেণী বিন্যস্তের একটা নীতি। এখন আমরা দেখব শ্রেণী বিন্যস্ত আর্থিক অবস্থা বিবরণী। এটা কিন্তু 2টা নীতি অনুসরণ করে। কয়টা নীতি? এখানে প্রশ্ন তোমাদের নৈবেদিক আসতে পারে যে শ্রেণী বিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণীতে কয়টা নীতি অনুসরণ করা হয়? 2টা নীতি অনুসরণ করা হয়। 1 নম্বরটা হচ্ছে তারল্য ক্রমানুসারে, একটা স্থায়িত্বের ক্রমানুসারে। তারল্য মানে চলিত, আর স্থায়িত্ব মানে তো বুঝোই বিষয়টা। আচ্ছা, তারল্য বা চলিত, এখানে লিখতে পারো যে চলিত অনুসারে। তো চলিত হলো কোনো সম্পত্তিকে নগদ অর্থে পরিবর্তন করার ক্ষমতা। কোনো সম্পত্তিকে নগদ অর্থে পরিবর্তন করার ক্ষমতা। যে সম্পত্তি দ্রুত নগদ অর্থে পরিণত করতে কম সময় লাগে তার তারল্য বেশি, আর যে সম্পত্তি নগদ অর্থে পরিণত করতে কম সময় লাগে তার তারল্য কম। হাতে নগদের তারল্য সবচেয়ে বেশি। দেনাদের নগদ অর্থ করতে সময় বেশি লাগে, সেজন্য দেনাদারের তারল্য কম। তারল্য ক্রমানুসারে সম্পদ হচ্ছে দেখো, মানে চলতি সম্পদ কোনগুলো? হাতে নগদ, ব্যাংক জমা, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল ইত্যাদি প্রথমে লিখতে হয়, এরপর শেষের দিকে অপেক্ষাকৃত কম তারল্য সম্পদ কোনগুলো দেখো, অপেক্ষাকৃত কম তারল্য মানে কি স্থায়ী সম্পদের ক্ষেত্রে এগুলো ভূমি, আসবাবপত্র, চালান, কোটা, যন্ত্রপাতি ইত্যাদি। এই নীতি অনুসারে যে দায় আগে পরিশোধ করা হয় সেই দায় প্রথমে দেখাতে হয়। কোন দায় আগে পরিশোধ করা হয়? চলতি দায় আগে সর্বপ্রথম পরিশোধ করতে হয়। তো চলতি দায় কোনগুলো দেখো, যে এখানে ব্যাংক জমাতিরিক্ত, তোমার ব্যাংকে আছে 5 টাকা, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো 10 টাকা, ব্যাংক জমা থেকে অতিরিক্ত তুমি উত্তোলন নিয়েছো, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তারপরে স্বল্প লিখতে হয়। এই নীতি অনুসারে যে দায় স্বল্প মেয়াদি ঋণ, বকেয়া খরচ, প্রদেয় বিল, বিবিধ পাওনাদার ইত্যাদি হচ্ছে গিয়ে দায়, চলতি দায়। এখন দেখব আমাদের কি স্থায়িত্বের ক্রমানুসারে। এই নীতি অনুসারে যে সুনাম, ভূমি, দালান কোঠা প্রথমে দেখাতে হয়। তারপরে অনুরূপভাবে দায়ের ক্ষেত্রে ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র এবং চলতি দায় যে দায় আগে পরিশোধ করতে হয়। তার মানে চলতি দায়গুলো সম্পত্তির পরে আগে লিখতে হবে, তারপরে স্থায়িত্বটা পরে লিখতে হয় সব ক্ষেত্রে। যদি সম্পদের যখন কলমটা লিখবা তখন কি করবা, চলতিগুলো আগে লিখবা, তারপরে লিখবা কোন স্থায়িত্ব সম্পত্তি গেল সমান সমান দিয়ে কলম টেনে হিসাব ক্লোজ করে দিবা। দেন তুমি কি করবা, দায়ের ক্ষেত্রে যদি আসো তাহলে দায়ের তুমি কি করবা, প্রথমে চলতি দায়গুলান যোগ করে বসাই দেবে একটা কলমে, তারপর কি করবা, স্থায়িত্ব যে সম্পদটা আছে টোটাল ওটার একটা কলাম টেনে টোটাল দিয়ে দায়গুলান লিখে যে টেনে পরবর্তী মালিকানা সত্ত্ব যোগ করে একবার হিসাব ক্লোজ করে দেবে। দেখবে যে দায় এ ইকুয়াল এল প্লাস ওই হচ্ছে কিনা,
সম্পদাতায় যদি মিলিত হয় তাহলে তোমার অঙ্ক সঠিক। ওকে, তো এখানে দেখো বকেয়া খরচ, ব্যাংক জমাকৃত পাওনা, প্রদেবিল এগুলো সবই কিন্তু কি চলতি দায়ের মধ্যে পড়ে। তো অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণ নমুনা, তারল্য অগ্রাধিকার ভিত্তিতে। তো এখানে তোমার কি প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে। আমি এক্স দিলাম, যেখানে একটা প্রতিষ্ঠানের নাম তোমার যেখানে থাকবে প্রশ্নে সেটা এখানে দিবা। তারপরে আর্থিক অবস্থার বিবরণী, সাল, তারিখ এগুলো অবশ্যই লিখতে হবে। বিবরণ টাকা, সম্পত্তি সমূহ, চলতি সম্পত্তি। এখানে তুমি চাইলে আরেকটা ঘর এখানে দিতে পারো, এখানে আরেকটা তুমি ঘর দিতে পারো। ওকে, টাকার পরিমাণ 3টা দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, কারণ ঘিচিমিচি করার থেকে স্টেপ বাই স্টেপ থাকলে কোনো সমস্যা হবে না। তো সম্পত্তি ক্ষেত্রে প্রথমে চলতি সম্পদ আসলো। এই সম্পত্তি কথাটা তুমি এখানে লিখতে পারো মিডিলে দিয়ে, এখানে তুমি লিখলা চলতি সম্পত্তি। চলতি সম্পদ দিয়ে একটু হালকা টানে বা ডানের দিকে লেখা শুরু করবা, নগদ বা নগদান হিসাব। বেশিরভাগ নগদ কথাটা থাকে। আচ্ছা, যাই হোক, ব্যাংক জমা এগুলো লিখলা। প্রাপ্য বিল, তারপর দেনাদার কিন্তু ফাংশন আছে, যেটা কিন্তু আমরা প্রাপ্য হিসেবে যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা শিখতাম। কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে এই যে প্রাপ্য হিসাবে যে কথাটা ওই অধ্যায়টা নাই, তো আমরা ওই অধ্যায়টা শেখা হয় নাই। তো ওই অধ্যায় থেকে তুমি জানতে পারবা যে দেনাদার থেকে যেসব অনাদায়ী পাওনা সঞ্চিতিগুলো আছে সেগুলো বাদ দিতে হয়, নতুন পুরাতন যেগুলো থাকে। তো দেনাদার থেকে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস করতে হয়, যে টাকাটা বের হবে ওটা কলমে লিখে দিতে হবে। তারপরে কি দিবা, সমাপনী মজুদ পণ্য থাকবে, মোট চলতি সম্পত্তি। এই সমাপনী মজুদ পণ্য কিন্তু প্রথমে আবার কিন্তু বাচ্চা দিতে হয় কিন্তু, কারণ সমাপনী মজুদ একটা চলতি সম্পদের মধ্যে পড়ে, এটা লিখলা। তারপরে দেখো মোট চলতি সম্পত্তি গেল। এখন আসো বিনিয়োগ যেটা থাকবে সেটা লিখতে হবে। তারপর স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র, যতগুলো স্থায়ী সম্পত্তি আছে সেগুলো কিন্তু অবচয়ে অঙ্কে দেওয়া থাকে। যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা তখন অবচয়ে দেওয়া থাকবে। তো আসবাবপত্রের সাথে অবচয়টা বাদ দিয়ে দেবা, যে কটা অবচয় থাকবে সবগুলো বাদ দিবা সেই সম্পত্তির সাথে দিয়ে টোটাল টাকা বসানোর পরে মোট সম্পত্তি যেটা হবে যে টেনে হিসাব ক্লোজ করে দিতে হবে এখানে। ওকে গেল। তারপরে এখন দেখবো আমরা কি দায় ও মালিকানা সত্ত্ব। তো দায় সময়ের মধ্যে কি চলতি দায়, তো চলতি দায় যেগুলো আছে সম্পূর্ণটাই লিখবা। লিখার পরে হিসাবের মোট চলতি দায় টাকার পরিমাণটা এ কলমে লিখতে হবে। লিখার পরে এখানে দেখো পুঞ্জীবিত অবচয়, আমি এবার বলি সকল সঞ্চিতি কিন্তু ক্রেডিট তাহলে দায় হয়, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করতে হয়। আচ্ছা, অবচয় খরচ আর পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, মানে এটা দায় হয়, সেটা দায়টা লিখতে হয়। এখন দেখব ঋণ ও দীর্ঘমেয়াদী দায়, ঋণ গেল, ব্যাংক ঋণ গেল, বন্ধকি ঋণ গেল, এগুলো আইটেমগুলো লিখতে হবে। তারপর দেখো মোট ঋণ ও দীর্ঘমেয়াদী ঋণ যোগ করে মোট দায়। মালিকানা সত্ত্বের মধ্যে কী আছে, মূলধন, অতিরিক্ত মূলধন হলে যোগ করবা, উত্তোলনটা মাইনাস করে দেবা, নিট লাভ যোগ করে দেবা। তুমি চাইলে নিট লাভটা আগে দিতে পারো তাও হবে, তুমি চাইলে উত্তোলনটা পরে দিতে পারো তাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সিরিয়াল মেনটেন করলে খুব ভালো হয়, যে উত্তোলনটা আগে দিলে ভালো হয়, মাইনাস করে যোগ করে মোট মালিকানা সত্ত্ব যেটা হবে, টোটাল দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে মোট দায় মালিকানা সত্ত্বের সাথে সমান যদি হয় সম্পদের সাথে, তাহলে তোমার অঙ্ক সঠিক হয়ে যাবে। ওকে, আর বিশেষ দ্রষ্ট হিসেবে দেখো নিট লাভের পরিবর্তে যদি নিট ক্ষতি হয় তবে মূলধনকে বাদ দিতে হয়, যেটা আমি পূর্বে বলেছিলাম। এখানে যদি নিট ক্ষতি থাকে কোনো, তাহলে মাইনাস করে দিতে হয়, এটা হবে লিখে দিতে হবে। ওকে, তো এই ছিল আজকের এই তোমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের প্রণালীসমূহ। পরবর্তী ভিডিও যে 24তম ক্লাসে একদম বিশিষ্ট আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক সমাধান আমরা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবা। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা দেখার জন্য প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। টাটা।